প্রথম অধ্যায়ের পর্যটকদের দৃষ্টিতে ভারত এই অধ্যায়ের যে অলবিরুনি কিন্তু আমাদের পড়ানো শেষ এবং ভিডিও ইউটিউবে দেওয়া আছে, পিডিএফটাও কিন্তু গ্রুপে আমি কম বেশি দিয়েছি। এরপরে চলে আসছে আমাদের 2 নম্বরে হচ্ছে মার্কো পেলো বা মার্কো পোলো। এই মার্কো পোলো সম্পর্কে আজকে আমরা জানবো আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে ইতিহাসের এই থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের মধ্যে টোটাল বিদেশি যে পর্যটক আছে সেই বিদেশি পর্যটকের মধ্যে টোটাল 5 জন আমাদের সিলেবাস আছে। তার মধ্যে প্রথম হচ্ছে অলবিরুনি পড়ানো শেষ, ভিডিও কমপ্লিট। 2 নম্বর আজকে আমরা আলোচনা করব মার্কো পোলো। এই মার্কো পোলো ভারতে এসেছিল, ভারতের মানুষদেরকে লক্ষ্য করেছিল, ভারতের যে ভূপ্রকৃতি কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, চাষবাস কেমন ছিল, কোন রাজার আমলে ছিল, এই সমস্ত কিছু আমাদেরকে কী করতে হবে এখানে জানতে হবে। আর এই শর্ট প্রশ্নগুলোই আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং আমাদের পরীক্ষাতে কী করবে আসবে। এবং সমস্ত আলোচনার শেষে কি থাকছে, অনেকগুলো শর্ট প্রশ্ন থাকছে। আচ্ছা, কোন বইটাকে কেন্দ্র করে আমরা পড়াচ্ছি? রায়ন মার্টিনের যে বই আমি কিনতে বলেছি দেখবে, সেই বইটার সমস্ত পেজগুলোকে সুন্দর করে পিটিটির মাধ্যমে আমি পড়াচ্ছি। বইগুলো কিনে নেবে, যদি বই এনে থাকো সে বইটা খুলেও কিন্তু এখানে দেখতে পারবে বা এখানে স্ক্রিনেও বড় করে দেওয়া থাকবে। ঠিক আছে, মার্কো পোলো। তাহলে মার্কো পোলোর প্রথমে আমরা কি জানবো? পরিচয় জানবো। পরিচয় রয়েছে বণিক এবং অভিযাত্রী। প্রথমেই একটা শর্ট প্রশ্ন আসতে পারে, মার্কো পোলো ছিলেন একজন বিজ্ঞানী, একজন দার্শনিক, একজন বণিক এবং কি থাকতে পারে বণিক এবং অভিযাত্রী। অভিযাত্রী মানে হচ্ছে পর্যটক, ঠিক আছে। আর বণিক কাদের বলে? যারা ব্যবসা বাণিজ্য করে, মানে এক দেশ থেকে অন্য দেশে এসে কি করে, মানে আদান প্রদান করে জিনিসে। তাহলে উনি একধারে ব্যবসায়ীও ছিলেন আবার পর্যটকও ছিলেন। জন্ম, তাহলে উনি পৃথিবীতে ল্যান্ড করেছিলেন কবে? 1254 খ্রিস্টাব্দে, তাই তো। তাহলে এর আগে যে অলবিরুনি ছিল, অলবিরুনি কোথায় ছিল বলতো? হ্যাঁ, মানে এর আগে ছিল। তা ওই যে 973, তাহলে সিরিয়াল অনুযায়ী পরপর যে পর্যটক আছে সেই পর্যটকগুলোকে আমরা পড়বো। বাড়িতে পড়ো, এটা হচ্ছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, 100% এর ভিতরের প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। তাহলে 1254 খ্রিস্টাব্দে উনি পৃথিবীতে ল্যান্ড করেন। কোথায় ল্যান্ড করেন? ইটালির কোথায়? ভেনিস শহরে। ভেনিস শহর দেখেছো? দেখো নাই? দেখবে ইচ্ছা আছে? বেশ, দেখবো। তারপরে ভারতের আগমন, উনি খ্রিস্টীয় ত্রয়োদশ বলেছে। কত বলেছে? ত্রয়োদশ। তাহলে ত্রয়োদশ যদি হিসাব করা হয় তাহলে কত হবে? সালটা কত বোঝাচ্ছে? 1300, তাই তো। তাহলে 1300 মানে কত বোঝায়? 1201 থেকে 1299 এর মধ্যে, তাই তো। এটা আগেও শেখানো হয়েছিল। অনেক ছেলে মেয়ে আছে যারা ইতিহাস নিয়ে পড়ে কিন্তু এই বিষয়টাকে তারা ক্যালকুলেশন করতে পারে না, যা বলবে তার থেকে 1 বছর কমিয়ে নেবে। আর তাহলে এইদিকে যাওয়ার আগে ভেনিস শহর কি সেই সম্পর্কে আমরা আগে ভিডিও দেখবো, তারপরে পরপর করে আগে এগিয়ে যাবো। প্রত্যেকটা পার্ট করে দেখবো আগে, ঠিক আছে। তাই তো। তাহলে ভারতের আগমন ছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের কোথায়? শেষ ভাগে। তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থ, তাহলে প্রথমে হচ্ছে জন্ম, তারপর হচ্ছে পরিচয়। তাহলে পরিচয় একটা প্রশ্ন হলো, জন্ম একটা পরিচয় হলো। উনি ভারতে কখন আসেন নির্দিষ্ট টাইমটা বলা হয়নি, বলা হয়েছে ত্রয়োদশকের শেষ দিকে, মানে তোমার ওই 1280, 85 বা 1250 পরে, ওইগুলো তো বলা হচ্ছে। উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দা মাইলন, হয়েছে। দেখো লেখা আছে মিলিয়ন বা মাইলন, যা বলবে বলো, হয়েছে মিলিয়ন, বা দ্য ট্রাভেল অফ মার্কো পোলো, ওর নাম অনুযায়ী করা আছে মার্কো পোলো। এরপরে হচ্ছে ডাক নাম, দেখবে প্রত্যেক জনের কি থাকে? একটা করে ডাক নাম থাকে, তাই তো। ওর ডাক নাম হচ্ছে মিলিওয়ান। আর হচ্ছে মৃত্যু হচ্ছে 8ই জানুয়ারি, মানে পৃথিবী ছেড়ে চলে যান উনি 1324 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে। তাহলে জন্মও তার ভেনিস শহরে আর মৃত্যু তার কোথায়? ভেনিস শহরে। আর একটু আগে আমরা ভেনিস শহর সম্পর্কে দেখলাম। তাহলে এই ছিল আপাতত আমাদের মার্কো পোলোর একটা বায়োডাটা এবং ভারতের পর্যটক হিসাবে কখন তিনি এসেছিলেন এইটুকু। পরের বারে আমরা চলে যাবো এবারে ওই ইতিহাস সম্পর্কে যে প্রশ্নগুলো আছে সেগুলো জানার জন্য। তাই কি হচ্ছে, মার্কো পোলো বাল্যকাল থেকেই, তাই তো, মার্কো পোলো বাল্যকাল থেকে বাবা নিকোলো, তাহলে বাবার নাম কি হলো? নিকোলো পোলো। ওদের টাইটেলটা তাহলে কি? পোলো, নিকোলো পোলো। এবং কাকা মাফেও পোলোর সঙ্গে বাণিজ্য সূত্রে নানা দেশ ভ্রমণ করতেন। তাহলে আমরা কি তাহলে মার্কো পোলো শুধু ভারতে আসেননি ব্যবসা বাণিজ্য করতে, বণিক, ভারত ছাড়াও ও মানে বিভিন্ন যে সমস্ত মহাদেশগুলো আছে, দেখো কোথায় ইউরোপ মহাদেশ থেকে কোথায় এসেছে? এশিয়া মহাদেশে। তাহলে এরকম আরো যে মহাদেশ আছে, যে বিভিন্ন ছোট ছোট দেশ আছে, সেই দেশে তিনি কি করতে যেতেন? কার সঙ্গে যেতেন? বাবার সঙ্গে। আর কার সঙ্গে? কাকার সঙ্গে। কি করতে যেতেন? বাণিজ্য করতে যেতেন। সঙ্গে পর্যটকটা হয়ে যেত, মানে ঘোরাফেরা হয়ে যেত, করতে থাকতেন। মাত্র 5 বছর বয়সে তিনি, কত বছর বয়সে? 5 বছর বয়সে তিনি চীনের শাসক কুবলাই খানের, কি নাম? কুবলাই খানের দরবারে যান। মার্কো পোলোই প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আমরা পেলাম, কি না পরীক্ষা আসতে পারে, কোন পর্যটক প্রথম চীনে কি করেছিলেন? রেশম পথ পার করে চীনে এসেছিলেন, ইউরোপ থেকে চীনে এসেছিলেন। তার নাম কি?
মার্কো পোলো দীর্ঘ 17 বছর বিদেশে। আমার সঙ্গে না মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি পড়াটা শুনছো। নাহলে কি হবে, দৈহিকভাবে উপস্থিত আর মন থাকবে কিয়া বনে 8টা 5-এ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, যাবো একসঙ্গে পরোটা খাবো, এরকম যেন না হয়। আমি পড়াবো, আমার সঙ্গে অ্যাক্টিভ থাকবে, প্রশ্ন করলে উত্তর দেবে, সঙ্গে সঙ্গে পড়া মুখস্থ হয়ে যাবে। তা দীর্ঘ 17 বছর বিদেশে কাটানোর পর মার্কো পোলো তার বাবা ও কাকা ভেনিসে ফেরবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কত বছর? দেখো উনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন উনি কি করছেন, উনি ওনার পড়াশোনা কি করছেন, চালু রেখেছেন। আর আমরা এমন ফাজিল, যদি 2 দিন মামার বাড়ি যাই বই খাতা গুটি তুলে দেবো আলমারিতে, আর খুঁজে পাবো না পরের দিনকে কোথায় আছে। এই সময় পারস্যের ভাবী সম্রাজ্ঞী ও রাজদূতকে নিরাপদে সমুদ্রযাত্রা করানোর দায়িত্ব পড়ে নিকোলো এবং মার্কো পোলোর। দুজনের কি বলে দায়িত্ব পড়ে, যাতে রাজা এবং রানী কি করতে পারে, সুস্থ অবস্থায় নিজেদের জায়গায় পৌঁছে দিতে পারে। এরপর আছে 1292 খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোথা থেকে, কত সাল? 1292 খ্রিস্টাব্দে চীনের বন্দর। তাহলে চীনে গেছিলেন তো কি করতে, বাণিজ্য করতে, তাই তো? বন্দর থেকে জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজ পারস্যে পৌঁছে 1294 খ্রিস্টাব্দে এবং 1295 খ্রিস্টাব্দে মার্কো পোলোর ভেনিসে ফিরে আসতে যান। মধ্যবর্তী প্রায় 2 বছরের কিছু বেশি সময় ভারতের নানান বন্দর শহর ভ্রমণের সুযোগ পান। কত বছর? 2 বছর। আর এই যে 2 বছর বাণিজ্য ক্ষেত্রে এসে ভারতের সমস্ত সংস্কৃতি সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছিলেন, সেইগুলো উনি ওনার যে বই আছে সেই বইয়ে লিখেছেন। সেখান থেকে আমাদের সিলেবাসে কি করা হয়েছে, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওইগুলোই আমরা পড়বো। তাহলে প্রথমে ছিল পরিচয়, তারপরে ছিল ওর জীবনে ছোট্ট করে বাণিজ্যিক এবং পর্যটকের ভ্রমণের কি ছিল, বৃত্তান্ত। দেখো প্রথমেই কি লেখা আছে, সিংহল। আগে যা ছিল ভেনিসের কথা ছিল, চীনের কথা ছিল, পারস্যের কথা ছিল, কাহিনী ভুলে যাও। মূল সিলেবাস কি আছে আমাদের, ভারতের, তাই তো? তাহলে ভারতের অন্তর্ভুক্ত একটা প্রাচীন রাজ্যের কি নাম, সিংহল। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য যে কবিরা আছে তারা বিভিন্ন কবিতায়, উপন্যাসে, নাটকে এই সিংহলের কিন্তু নাম কিন্তু আছে। বিশেষ করে যারা সংস্কৃত পড়েছো, সংস্কৃত আছে, সংস্কৃতের অনেক জায়গায় দেখবে সিংহল নামটা আছে। কি বলছে দেখো, ত্রয়োদশ শতকে, তাহলে ত্রয়োদশ মানে কত বলছি, 1201 থেকে 1299। ত্রয়োদশ শতকে পূর্বে করমণ্ডল উপকূল, এটা কোনো নদীর নাম, একটা নদীর নাম নয়, ভারতের পূর্বে নাম ছিল তামিলনাড়ু এলাকায়, ঠিক আছে, মানে উত্তর ভারত যেগুলোকে বলা আছে। সেই করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূল, নামটা ভালো করে, কারণ বারবার এই শব্দটা আমাদের আসবে, কি মালাবার উপকূলের কুইলন পর্যন্ত প্রসারিত পাণ্ড্য রাজ্যবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো মাবার রাজ্য বলে উল্লেখ করেছেন। কি বলে, তাহলে ওরই নাম দেওয়া। এই যে সিংহলের অন্তর্গত কুইলন পর্যন্ত যে আছে, তাহলে এই আমাদের মার্কো পোলো কি নাম দিয়েছিলেন, মালাবার নামটা উনি দিয়েছিলেন, উল্লেখ করেছেন। তিনি যখন মাবার রাজ্যে আসেন তখন সেখানকার রাজা ছিলেন মার বর্বন। নামটা মনে থাকবে, এটা একটা এমসিকিউ পেলাম আমরা, কি নাম, মার বর্বন। তাহলে পরীক্ষা এরকম আসতে পারে, মার্কো পোলো যখন প্রথম ভারতে আসেন তখন এই সিংহলের বা করমণ্ডল উপকূলের রাজা কে ছিলেন, মার বর্বন। কুলশেখর পাণ্ড্য, অর্থাৎ মার্কো পোলো মাবার রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে কি করেছিলেন, উল্লেখ করেছিলেন। তাহলে এখান থেকে আমরা ভারতের ইতিহাসের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থাটা ভালোভাবে জানতে পারি, যে ভারতের এই রাজ্যটা শুধুমাত্র ভারতের বলে নাই শ্রেষ্ঠ, কি বলেছে, সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কি ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন। এরপর চলে আসছি আমাদের জনগণ কি ছিল, উনি এসে দেখেছিলেন যে এই অঞ্চলের মানুষজনগুলো কেমন ছিল। বলছে মাবারের সাধারণত জনগণ লজ্জা নিবারণের জন্য কেবল একটি ধুতি পরতেন। ছেলেটা কি পরতেন, একটি ধুতি পরতেন। পুরুষদের ঊর্ধ্বাঙ্গে, অর্থাৎ এই যে পেটের উপর অংশটা, কোনো জামা কাপড় থাকতো না। এমনকি যুদ্ধে যাওয়ার সময়ও সেনাদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকতো, কোনোভাবে উপরে কোনো বস্ত্র ব্যবহার করা হতো না। যুদ্ধ অস্ত্র হিসাবে তারা ব্যবহার করতেন বর্ষা, ঢাল। পরীক্ষা আসতে পারে, সিংহল বা করমণ্ডল অঞ্চলে বা মামারের অঞ্চলে তারা যুদ্ধের ক্ষেত্রে কি অস্ত্র ব্যবহার করতো, বর্ষা এবং ঢাল। মাবার রাজ্যে কেবল ধান ও তিল উৎপাদন হতো। ফসল কি পেলাম, ধান আর তিল। আরে ভাই, নতুন করে তোমাকে বইয়ের শর্ট প্রশ্ন পড়তে হবে না, এইগুলো পড়লেই তুমি মোটামুটি 80 থেকে 90% কিভাবে কমন পাবে। তাহলে চাষ হলো, কি পোশাক হলো, সঙ্গে কি হলো, তারা যুদ্ধের সময় কি কি অস্ত্র ব্যবহার করতো। মানুষের খাদ্য হিসেবে ছিল প্রধান কি, ভাত, দুধ। তাহলে ভাত, দেখো ভাত আজকেকার ভারতের খাদ্য নয়, তুমি যদি ইতিহাস ঘাটো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে ভাত, দুধ। তারা এছাড়াও কিন্তু মাংস খেতেন, তারা মাংস খেতেন না। আঙ্গুরের রস থেকে তৈরি মদ পান করা এবং অন্যান্য, বেশ, মদ পান করা অন্যায় কাজ বলে বিবেচিত হলেও পানীয় হিসাবে তারি খাওয়ার প্রচলন ছিল। হোয়াট ইজ দিস তারি? তারি ইজ এ তালের রস। মদ খেত না, কিন্তু কি খেত, তালের রস খেত। মানে আমরা হাঁস খাই না, হাঁসের কলজে খায়, হাঁসের ঝোল খায়,
হবে না? হাঁসটা রান্না করে দিতে বলছে আমি হাঁসের মাংস খাই না, ওই ঝোল টোল একটু খাই আর কি। তো সে একই হলো বিষয়টা, মদ খায় না কিন্তু কি খায়, তারি খায়। সাধারণ মানুষ ছিলেন, আচ্ছা সাধারণ মানুষ ছিলেন কুসংস্কারচ্ছন্ন। তাহলে যারা সাধারণ মানুষ তারা কি ছিল, কুসংস্কারচ্ছন্ন। কুসংস্কারচ্ছন্ন মানে বুঝে তো, দেখবে কিছু ব্রতী পালন, কিছু ব্রতী পালন থাকে যেগুলো কুসংস্কার। যেমন ধরো টিকটিকি সারা দেয়, আমরা কি বলি হ্যাঁ এটা সত্যি কথাই বলেছে মনে হয়, থাকে তো এরকম বিভিন্ন ধরনের। যেমন স্বামী মরে গেলে কি করতে হবে, তার স্ত্রীকে স্বামীর সঙ্গে করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, এটা কি সতীদাহ প্রথা, এটা একটা কুসংস্কার, মানে কোনো লজিক নেই, বুঝতে পারলে? দেবীকে খুশি করার জন্য কি করতে হবে, এটা কোনো একটা গরু, কোনো একটা মোষ, কোনো একটা ছাগলকে কি করতে হবে, বলি দিয়ে দিতে হবে, এগুলো সব কুসংস্কার। জাদু ও তুকতাকে বিশ্বাসী, কিসে বিশ্বাসী ছিল, জাদু এবং তুকতাকে বিশ্বাসী। শুভ কাজ শুরুর আগে নিজের ছায়া দৈর্ঘ্য কিংবা মাকড়সার যাত্রাপথ থেকে সিদ্ধান্ত নেওয়া, যাবো কি যাবো না, যাওয়া উচিত কিনা, ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া। শুভ কাজে যাওয়ার আগে হাসির শব্দ শুনলে যাত্রা অশুভ বলে মনে করা ইত্যাদি সংস্কার প্রচলিত ছিল। এক কথায় এই অঞ্চলের মানুষরা পুরো কুসংস্কারে কি ছিল, পরিপূর্ণ ছিল। হয়তো এমন হতে পারে যে পুরুষরা যে উপরে জামা কাপড় পরতো না, ওটাও একটা কুসংস্কার, কিছু একটা লজিক দিয়েই মানুষদের কি করতো, বুঝাতো। বুঝাতে হবে তো, না হবে না? এবারে চলে আসছি রাজা, দেখবো এবার রাজা বলছে রাজারও নিম্নাঙ্গে মাহর্গ ধুতি পরতেন, তবে তার ঊর্ধ্বঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গ নানা রকম মূল্যবান রত্ন দ্বারা আচ্ছাদিত থাকতো। এটা তো আমাদের মাথাতে আছে, আমরা দেখেছি কম বেশি রাজারা যত না জামা কাপড় পরতো তার থেকে বেশি করতো নেকলেস গুলো পরতো। তাহলে তো ওগুলো তো রাজাদেরই ছিল, ছেলেদের, তোরা পড়ে লিখছিস বাজা। কানের রাজারা পড়েছে, ব্রেসলেট রাজারা পড়েছে, আমি টিকলিও পড়তে দেখেছি, গৌতম বুদ্ধকে দেখবে সিনেমায় দেখানো হয়েছিল, দেখবে টিকলি পড়েছে। এবং বাজুবন্ধ যেগুলো আছে, এই বাজুবন্ধ যেগুলো থাকে, তারপর এখানে যেগুলো থাকে, ঠিক আছে, কোমরে যে বিছেগুলো হয়, দেখবে সমস্তটাই ওরা কি করতো, রাজারা পড়তো। এমনকি আমরা দেখবে সেই সালোয়ার কামিজের মতো যে মেয়েরা যে এখন দেখবে পোশাকগুলো পড়ছে, ওই পোশাকগুলো দেখবে পড়তে চুড়িদারের মতো, সব ছেলেদের আমরা সব দান করে দিই, তোরা নিলে জিনিসের প্যান্ট পর্যন্ত তোদেরকে দিয়ে দিয়েছি, যা তোরা নিলে। বেশ, আগে রাজারা সব পড়তো। হ্যাঁ, মেয়েদের বিশেষ কোনো পোশাক ছিল না, মেয়েদের বিশেষ কোনো পোশাক ছিল না। আজকে তোমরা সত্যি লাকি যে এই সমাজে বাস করো, তোমাদেরকে পুরুষের সমতুল্য সম্মান দেওয়া হয়েছে, পুরুষের সমতুল্য, সব জায়গায় তোমরা যেতে পারো, সব খাবার খেতে পারো, সমস্ত বাক স্বাধীনতা আছে, সব কিছুই তোমাদের আছে। এই যুগে দেখো, ছেলেদের যদি এত কুসংস্কার বিধি হয়, তাহলে মেয়েদের উপর কত কত প্রভাব পড়তো। যদি উনি বলে থাকেন তাহলে আমরা সিলেবাসে পড়তে পাবো। বেশ, রাজা, তাহলে রাজাও কি করতো, ধুতি পরতো, কিন্তু ওপরে কোনো পোশাক পরতো না, বিনিময়ে নানান ধরনের অলঙ্কার পরতো। পরীক্ষা আসতে পারে শর্ট প্রশ্ন, রাজাদের পোশাক কেমন ছিল, সাধারণ মানুষদের পোশাক ছিল, তারা কিভাবে কি জীবনযাপন করতো। রাজার একদল দেহরক্ষী, দেহরক্ষী মানে বডিগার্ড, স্যার বাংলায় বলুন বডিগার্ড, দেহরক্ষী বডিগার্ড থাকতো। এরা ছিলেন তার ইহকাল এবং পরকালের সঙ্গী, মানে ইহকাল এবং, মানে বুঝতে পারছো, রাজা মরে গেলে ওকে মেরে দাও, দেহর সঙ্গী করে দাও, সমাধি দিয়ে দাও, মানে এখানেও বডিগার্ড থাকবে, মৃত্যুর পরে কি থাকবে, মানে কুসংস্কারের একটা লিমিট আছে, বুঝতে পারছো তো। রাজার মৃত্যু হলে এরাও একই চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে। এটা কিন্তু একটু ইয়ার্কি মারা হয়ে গেল, বলো এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। আমরা ইউরোপ দেশগুলোকে তো সভ্য বলি, ইউরোপ দেশগুলোকে সভ্য বলি, তো ওই সব দেশেও ভালো ধরনের কুসংস্কার ছিল। যেমন দেখবে ওরা তো বেশি ইহুদি এবং খ্রিস্টান, তা ওদেরকে আমরা সভ্য বলি, কিন্তু ওদের মধ্যে কুসংস্কার ছিল। দেখবে ইতিহাস যদি ঘাটো, তুমি ক্লাস 8-এ বা 9-এ দেখবে কোনো একটা ক্লাসে ছিল পাপ মুক্তির ছাড়পত্র, ছিল না পাপ মুক্তির ছাড়পত্র। কোনো মানুষ যদি মারা যায়, তাহলে মৃত্যুর পর যদি সেই ধর্মগুরু পোপদের কাছ থেকে যদি কেউ এরকম পাপ মুক্তির ছাড়পত্র নিয়ে নেয় এবং তার কাফিনের সঙ্গে যদি ভরে দেওয়া হয়, তাহলে সেই মানুষটার সমস্ত পাপ কি হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। তারা হাজার হাজার সোনা গহনা টাকা পয়সা দিয়ে কী করতো, যারা ধনী ব্যক্তি তারা ওই ধর্মগুরু পোপদের কাছ থেকে ওই মুক্তির ছাড়পত্রগুলো কিনে নিত। সব ধর্মেই কম বেশি কি আছে, কুসংস্কার আছে। ধর্ম চলে লজিকে, ধর্ম চলে যুক্তিতে। যাদের এই লজিক এবং যুক্তির জ্ঞান নাই, তারা কুসংস্কারে কি হয়, শরণাপন্ন হয় এবং কি করে, বিপদে পড়ে। তুমি মিশরে যাও, দেখো মিশরের ওরাও তাই করতো। মরে যাওয়ার পরে মমি আকারে রাখা হতো এবং ওর ব্যবহৃত সমস্ত আসবাবপত্র যাবতীয় ওর সঙ্গে দেখবে কি করা হতো, পিরামিডের ভিতরে দেওয়া হতো। আছে কি নাই? আছে। কম বেশি সব শাস্ত্রে সব ধর্মেই কি আছে, এরকম কুসংস্কার আছে। তারপরে সবাই যে করতো এরকম বলা ভুল, তাহলে পরিবর্তন হলো কি করে, তাই না? দেখো, তাহলে এরাও একই চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতেন। ভারতের ভালো জাতের, তাই তো, ভারতের ভালো জাতের ঘোড়ার জন্ম হতো না। আচ্ছা আচ্ছা, তাহলে ঘোড়া, দেখো এখান থেকে আমরা কি পেলাম, ঘোড়া, ভারতে যে ঘোড়া, তাহলে ঘোড়ার কথাটা কেন বলা হয়েছে? দেখো এখনকার দিনে বর্তমানে আজকে 2026 সালে দাঁড়িয়ে আমরা যদি বলি, তাহলে সব থেকে বেশি সম্মানীয় যদি কোনো বাইক থাকে, সেই বাইকটা হচ্ছে বুলেট, রাজদূত, এগুলো আছে কি নাই? আছে, দেখবে বুলেট গাড়িগুলো। তা এই যে সম্মান, কাজও বেশি আছে, যেমন সম্মান আছে তার কাজ বেশি আছে। তাহলে তখনকার দিনে এই মোটর সাইকেল বা বাইকের সমতুল্য কে ছিল, ঘোড়া, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তাহলে ভারতে এই সময়ে ভালো জাতের ঘোড়া পাওয়া যেত না বা জন্ম হতো না। তাই রাজারা আরব বণিকদের মাধ্যমে, কাদের মাধ্যমে, আরব বণিকদের মাধ্যমে বিদেশি ঘোড়া কেনার জন্য বহু অর্থ ব্যয় করতো। এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে মার্কো পোলো বর্ণিত
বা ভারতে ভালো জাতের ঘোড়া কোথা থেকে আমদানি করা হতো? কোথা থেকে? আরব বণিকদের মাধ্যমে। তার যারা ব্যবসায়ী ছিল। আমাদের ঋত্বিক রোশনের একটা সিনেমা আছে, যদি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত কখনো থাকে, আছে মনে আছে, তা আমি তোমাদেরকে দেখবে দেখাবো এরকম, ঠিক আছে? একটা সিনেমা আছে, দেখবে মহেঞ্জোদারো সিনেমা, না দেখিয়েছি তাও মনে করে? দেখিয়েছি তোমাদেরকে, বেশ, তোমাদের ছিল তাহলে দেখানো হয়েছে। এরপর চলে আসছি আমাদের, দেখি ঝিনুক ও মুক্তা। তাহলে এগুলো কি? ঝিনুক মুক্তা চাষ। যেমন আমাদের এখন কি হয়, ধান, গম, আলু, তাই তো, পটল, সমস্ত রকম কি হয়, চাষ হয়। তা সেই সময়ে কি হতো, চাষ হতো। তাহলে এটা কে দেখেছে? মার্কো পোলো দেখেছেন এবং উনি ওনার বই উল্লেখ করেছেন, সেটা আমরা পড়ছি। বলছে মাবার রাজ্যের অধীন, মাবার, এই যে মাবার নামটা কার দেওয়া? মার্কো পোলোর দেওয়া। হ্যাঁ, মাবার রাজ্যের অধীন পক বা পাক প্রণালীতে করমণ্ডল, উপকূল ও সিংহলের মাঝে এক প্রকার ঝিনুক পাওয়া যেত, যার পেটে থাকতো মুক্তা। দেখেছো তো? যদি না দেখে থাকো কখনো ইউটিউবে দেখো, ফোন কোনোদিন খারাপ জিনিস নয় যদি তুমি সঠিক ব্যবহার করতে পারো। তোমার যদি কোনো ইচ্ছা জাগে, কোনো প্রশ্ন জাগে, তুমি টুক করে ইউটিউবে চলে যাবে, চ্যাট জিপিটিতে চলে যাবে, গুগলে চলে যাবে, দেখে নেবে, অসুবিধা দেখেছে, যেটা আমরা করি। আমি যদি এত কিছু দেখাতে চাই তাহলে আমাকে আর পড়াতে হবে না, তাহলে সিলেবাসটা শেষ হবে না। পেটে থাকতো মুক্তা। মার্কো পোলো এই মুক্তা ব্যবসার এক সুন্দর বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন এপ্রিল থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ঝিনুক তোলার কাজ চলতো। আবার একটা শর্ট প্রশ্ন, কখন, বছরের কোন সময় ঝিনুক তোলা হতো? এপ্রিল মাস থেকে মে মাসের মাঝামাঝি সময়ে ঝিনুক তোলার প্রচলন ছিল। রাজার অনুমোদিত বিভিন্ন সংস্থা ঝিনুক তোলার কাজে যুক্ত ছিল। সুদক্ষ ডুবুরিয়া গায়ে জালের থলি বেঁধে সাগরে ডুব দিয়ে ঝিনুক সংগ্রহ করতেন। ঝিনুকের পেট থেকে পাওয়া মুক্তাগুলি ছিল গোলাকৃতি এবং উজ্জ্বল। তাহলে আবার যে ঝিনুকগুলো বেরুতো জল থেকে, তাদের আকৃতি আবার কেমন ছিল? পরীক্ষায় আসতেই পারে। ডুবে দিয়ে, আচ্ছা, ছিল গোলাকৃতি এবং উজ্জ্বল। বলা যেত পরে মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল মুক্তা। মুক্তার ব্যবসা থেকে রাজা, বণিক ও প্রজা সবাই লাভবান হতেন। প্রজারাও লাভবান হতেন এবং রাজারাও লাভবান হতেন। দেবদাসী প্রথা। দেবদাসী কি? একটা সিনেমা আছে, বলো দেবদাস। দারুণ সিনেমা, শাহরুখ খানের মনে হয়, শাহরুখ খানের বাংলা সিনেমা আছে, হিন্দি সিনেমা আছে মনে হয়, দেবদাস। চোখের বালি, চোখের বালি আছে। বেশ, দেবদাসী। দেখো দেবদাসী শব্দটাকে ভাঙলে কি পাবো? এটা একটা ভিডিও দেখানোর আমার ইচ্ছা ছিল, সময় নাই, যদি ভবিষ্যতে কিন্তু পারি দেখাবো। দেব মানে দেবতা, দাসী, তাহলে দেবতার যারা দাসী তাদেরকে কি বলা হয়? দেবদাসী। দেখো বারবার বলেছি, এই সমাজটা কি ছিল? কুসংস্কারে কি পরিপূর্ণ। তাহলে কুসংস্কারে পরিপূর্ণ থাকার জন্য কোনো কোনো মানুষকে দেবতাকে কি করে দিত? উৎসর্গ করে দিত। উৎসর্গ মানে দেবতাকে অর্পণ করে দিত, মেরে দিত না। ওই মেয়েটা যতকাল বাঁচতো শুধু ডান্স করে, দেবতার সামনে ডান্স করে জীবনটা কি করে দিত? কাটিয়ে দিত। সংসার জীবনে কি হতো না? আবদ্ধ হতো না। দেখো কি বলছে, মাবার রাজ্যে দেবদাসী প্রথা প্রচলন ছিল। মা বাবা যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতেন তারা দেবদাসী হতেন। তাহলে পরীক্ষা আসতে পারে দেবদাসী কি? দেবদাসী হলো, অপশন দিতে পারে এই 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 এই, ঠিক আছে? দেবতার সামনে নাচ গান করে দেবতার মনোরঞ্জন করাই ছিল তাদের কাজ। দেখবে আমি একটা রিলস দেখেছিলাম, খুব ফানি রিলস। কোনো একটা পাহাড়ের চূড়াতে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের সামনে একটা মেয়ে দেখবে সে টিকটক গানে ডান্স করছে। এবার যে এডিট করেছে সেই ভিডিওটাকে নিয়ে আবার দেখবে স্বর্গে শিব এবং পার্বতী থাকলে কেমন লজ্জা পায়, দেখবে চোখগুলো টিকে দেখবে মাঝে মাঝে হাসে। তা এরা হচ্ছে সেই কি? দেবদাসী। ওরকম ডান্স চাই নাই শিব, ঠিক আছে? মনোরঞ্জন করাই ছিল তাদের কাজ। এদের ভরণ পোষণ চলতো মন্দিরের কিসে? অর্থে। তাহলে এরা কোনো বৈবাহিক জীবনে আবদ্ধ হতো না, নাচ গান করে জীবনটাকে কাটিয়ে দিত। এরপর চলে আসছি আমরা সেন্ট থমাসের কি সমাধি। মার্কো পোলোর বর্ণনা অনুযায়ী মাবার রাজ্যে খ্রিস্টান সাধু সেন্ট থমাস শহীদ হয়েছিলেন। তার সমাধিস্থলকে কেন্দ্র করে পরে গড়ে উঠেছে সানথম শহর। আজকে আবার একটা প্রশ্ন, তাহলে কার সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কি সানথম শহর, বা সানথম শহরের নামকরণের তাৎপর্য কি? কিভাবে নামটা এলো? বিভিন্ন অপশন থাকবে, সেরকমভাবে উত্তর হবে। এবার চলে আসছে খ্রিস্টান ও মুসলমানরা পুণ্য অর্জনের জন্য এই স্থান পরিদর্শন করেন। ভক্তদের বিশ্বাস এই স্থানের লাল মাটি, গোলা জল রোগ ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী। তারা কেন আসতো? কারণ শরীরের জন্য সুস্থকর, মানে স্বাস্থ্যকর, সেই জন্য তারা এই জায়গাগুলো আসতো নিজেদের তীর্থক্ষেত্র হিসাবে। আচ্ছা, কি লেখা আছে এটা? মুসলিপত্তনম। মুসলমান লেখে বলে দিন আবার। দেখো বেশ, বলছে মাবার থেকে উত্তর দিকে এগিয়ে মার্কো পোলো মুতফিলি বা মুতুপল্লী বন্দরে পৌঁছান। এগুলো সব বন্দরের নাম। পণ্ডিতদের অনুমান এটাই কৃষ্ণা নদীর মোহনায় অবস্থিত। মুসলিপত্তনম হীরের জন্য বিখ্যাত গোলাকাণ্ড। ব্যাস, এখান থেকে আবার একটা শর্ট প্রশ্ন পেলাম আমরা, কোন অঞ্চল হীরের জন্য কি বিখ্যাত? বেশ, এই রাজ্যের অধীন মার্কো পোলো এখানকার হীরক ভান্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন।
কাহিনী বর্ণনা করেছেন। এই অঞ্চল থেকে হিরে সংগ্রহ করে রাজা চীন দেশে রপ্তানি করতেন, মানে যারা রাজা ছিলেন সেই রাজারা চীন দেশে আমদানি রপ্তানি করতে। যাই হোক, এই রাজ্যের আদিবাসীরা মূর্তি পূজায় কি ছিল, অভ্যস্ত ছিলেন। তারা খাদ্য হিসাবে ভাত, মাংস, মাছ এবং ফল খেতেন। আর কি উৎকৃষ্ট কার্পাস চাষ এবং পশুপালনের কথাও মার্কো পোলোর বর্ণনায় পাওয়া যায়। কি লেখা আছে এটা বলো? কাম্বায়ো বা কাম্বে বা খাম্বাত। ঠিক আছে, চলো এটা প্রত্যেকটা একটা আলাদা আলাদা অঞ্চলের নাম। হ্যাঁ, এরপর চলে আসছে মার্কো পোলোর মতে কাম্বায়ো বা খাম্বাত ছিল অন্যতম ব্যস্ত একটি বন্দর। তাহলে এক কথায় কাম্বায়ো হলো একটা কি বন্দর। দেখো তখনকার দিন, এখন যেমন আমাদের রাস্তাঘাট মানে স্থলপথ, তিনটেই তো পথ, জলপথ, স্থলপথ, আকাশপথ। তাহলে এখনকার দেখো বর্তমানে আকাশপথ এবং স্থলপথ যতটা উন্নত, জলপথ ততটা নয়। কিন্তু তখনকার দিনে শুধু একটাই ভালো পথ ছিল, কি পথ? জলপথ। সমস্ত মানুষ এ দেশ থেকে ও দেশ, এক অঞ্চল থেকে অঞ্চলে যাতায়াতের জন্য সব থেকে বেশি কি ব্যবহার করতো? জলপথে কি করতো? ব্যবহার করতো। সেই হিসাবে দেখবে বারবার বন্দরের নামগুলো পাবে তুমি। ঠিক আছে, বন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। তাহলে কাম্বাহ কি একটা লোকের নাম? না, একটা কিসের নাম? একটা বন্দরের নাম, যেখানে নৌকা, এক কথায় নৌকা স্টেশন, নৌকাটা আসতো যেখানে দাঁড়াতো, এবং সমস্ত নৌকা যেমন গুসকরা বাস স্ট্যান্ড, সমস্ত বাস এসে এক জায়গায় জড়ো হয় এবং আবার একে একে সব বেরিয়ে যায়। এইরকম একটা ভালো এবং ব্যস্ততম বন্দরের নাম হচ্ছে কম্বাহ বা কাম্বে। তারপরে বলছে এই খাম্বে বা কাম্বাই কি আছে, এই অঞ্চলে নিজস্ব শাসক ছিল, মানে একটা নির্দিষ্ট কি ছিল? রাজা ছিল। এমনকি ভাষাও ছিল আলাদা, এখানকার ভাষাটাও সম্পূর্ণ আলাদা। যেমন আমাদের ভারতে দেখবে বিভিন্ন অঞ্চলে কি হয়, বিভিন্ন ভাষা কিন্তু আলাদা। যেমন বাংলারই কত ভ্যাক আছে দেখো, পূর্ব বর্ধমানের ভাষা আলাদা, মুর্শিদাবাদের ভাষা আলাদা, হুগলির ভাষা আলাদা, শুধু বাংলার মধ্যেই কত রকমের আছে দেখো। তারপরে তো সমগ্র ভারতে যদি বলি, আদিবাসীদের দেখবে ভাষা আলাদা, আদিবাসীদের মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে দেখবে। ঠিক আছে, ওরাও আছে, ডালু আছে, মারগান আছে, ওদের সব ভিন্ন ভিন্ন কি আছে ভাষা আছে। আবার হিন্দির মধ্যে আবার দেখো বিহারি আছে, মারোয়ারি আছে, শুদ্ধ হিন্দি আছে, বিভিন্ন ধরনের। তাহলে ওদেরও কি ছিল ভাষা, ওই অঞ্চলের ভাষাটা সম্পূর্ণ আলাদা ছিল। এখানে ব্যাপক নীল চাষ হতো। কি চাষ হতো? নীল চাষ। সালটা কত? 1201 থেকে 1200 কত বলা? 99। ব্যাপকভাবে নীল চাষ হতো, সুতি বস্ত্রের রপ্তানি করা হতো, আর আমদানিকৃত দ্রব্যের মধ্যে ছিল সোনা, রূপা, তামা ইত্যাদি। আরে বস, ভারত সোনার খনি ছিল। ভারত থেকে বহু সোনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা এবং অন্যান্য ইউরোপ বণিক যারা ছিল, যেমন ওলন্দাজ, দিনেমার, সব লুটপাট করে কি করেছে? নিয়ে গেছে। রাজারা তাদের বিলাসিতার জন্য এগুলো কি করে নাই? সংরক্ষণ করে নাই এবং মূল্যটা বুঝে নাই। নাহলে ভারত পৃথিবীর সব থেকে ধনী দেশ ছিল, মানে আমার মতে, যতটুকু আমি ইতিহাস পড়েছি। কায়ল করমণ্ডল, দেখো তাহলে কায়ল করমণ্ডল উপকূলে তাম্রপর্ণী নদীর তীরে, নদীটার নাম কি? তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত ছিল বিখ্যাত কায়ল বন্দর। তাহলে কায়ল একটা কার নাম? একটা বন্দরের নাম। বলো না বারবার এই বন্দরগুলো আসবে কেন? বারবার বন্দরগুলো আসবে কারণ মার্কো পোলো কে ছিলেন? একজন বণিক, একজন ব্যবসায়ী। তাহলে উনি যখনই এসেছেন কোনো বন্দরেই এসেছেন, এবং ওনার যাতায়াতটা কোথা থেকে কোথায় হবে? বন্দর থেকে বন্দরেই হবে। মার্কো পোলো এখানকার রাজা ও অধিবাসীদের বা আদিবাসীদের শান্ত, সুখী ও সমৃদ্ধ জীবনের প্রশংসা করেছেন। মানে তাদের জীবনযাপন, তাদের জীবনযাপন কত সুন্দর ছিল উনি বারবার বলেছেন। তিনি আরো বলেছেন মাবার রাজ্যের পাণ্ড তাই তো রাজার ভাই এই বন্দর শাসন করতেন, এবং এখানে হিরে, মণিমাণিক্য ও মুক্তা পাওয়া যেত। মুক্তার ব্যবসার জন্য কায়ল বন্দর বিখ্যাত ছিল। পরীক্ষা আসতে পারে কোন বন্দর হিরে ব্যবসার জন্য কি ছিল? বিখ্যাত ছিল। কোন অঞ্চল? কায়ল। তারপর আসছে ওরমুজ, চিস্তি, এডেন ইত্যাদি বন্দর থেকে, দেখো প্রত্যেকটা বন্দরের নাম পাবে বারে বারে, কারণ উনি একজন ব্যবসায়ী ছিলেন বলে। ইত্যাদি বন্দর, আরো বণিকরা জাহাজ ভর্তি পণ্যদ্রব্য ও ঘোড়া নিয়ে এই বন্দরে বিক্রি করতে আসতেন। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে আরবের যে বণিকরা, সে আরবের বণিকরা ভারতের কোন বন্দরে আসতো? কোন বন্দর নাম কি? কি? ওরমুজ, চিস্তি, এডেন ইত্যাদি বন্দর থেকে, তাই তো। এখানকার স্থানীয় লোকেরা কর্পূর ও সুগন্ধি মশলা দিয়ে পান খেতে অভ্যস্ত ছিল। তাহলে আসতে পারে, তাই তো, পান খাওয়া। কিভাবে এখন প্রশ্ন আসবে তা তো বলা ভুল। পান খেতে ভালোবাসতো, অমুক 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 করে দিয়ে দিতে পারে। যাই হোক, এরপর আসছে মালাবার। দেখি মালাবারে আবার কি বলছে। মালাবারে প্রচুর পরিমাণে আদা চাষবাসের কথা বলছে, মানে মশলাপাতি। দেখি কি আছে, হিরে মানিক্য তো হলো, বন্দরের নামগুলো হলো। এরপরে এই মালাবারে দেখবো কি কি মশলা পাওয়া যায়। প্রচুর পরিমাণে আদা, গোলমরিচ, কাবাব চিনি, দারুচিনির আরেক নাম হচ্ছে কাবাব চিনি বা দারচিনি যেটাকে বলা হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে আদা, গোলমরিচ এবং কাবাব চিনি পাওয়া যেত, যেটি পৃথিবীর সর্বোৎকৃষ্ট, এছাড়াও পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতি কাপড় তৈরি হতো এখানেই। এটা আমরা কম বেশি পড়েছি। এই গোলমরিচকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ভালো নাম দিয়েছিল, কি বলতো? ব্ল্যাক গোল্ড।
বলছে এই রাজ্যে মানে কোন রাজ্যে? মালাবারে, তাই তো? বলছে এই রাজ্যে জলদস্যুদের মারাত্মক উপদ্রব ছিল। দেখো আমি একটু বলতে গিয়ে যেটা বললাম আর কি, উপদ্রব ছিল। সমুদ্রগামী জাহাজগুলিতে লুটপাট চালিয়ে এরা প্রচুর অর্থ সংগ্রহ করতো। তাহলে এই সময়ে মার্কো পোলো কাদের বর্ণনা করছেন? জলদস্যুদের বর্ণনা করছেন। মালাবার উপকূলে অবস্থিত কুইলন রাজ্যের রাজা ছিলেন স্বাধীন। এখানে বহু খ্রিস্টান ও ইহুদি বসবাস করতেন। তাহলে জায়গাটার নাম কি হলো? কুইলন। তাহলে কুইলন অঞ্চলে কোন জাতি থাকতো? ইহুদি। আর কারা থাকতো? খ্রিস্টান। এরা বসবাস করতো। রাজারা ছিল স্বাধীন, কারোর দ্বারা কি নয়, পরাধীন নয়। তো ওই যে সমগ্র রাজ্য জুড়ে তাল, খেজুর, নারকেল, আমাদের এখানে পাওয়া যায়, তাল, খেজুর, নারকেল ও গোলমরিচের গাছ ছিল। চন্দন গাছের প্রাচুর্য ছিল চোখে পড়ার মতো। চন্দন কাঠ এখন হয়, চন্দন চাষ হয় আমাদের এখানে। পুষ্পা ঝুঁকেগা নাই সালা সিনেমাটা কার জন্য বিখ্যাত? চন্দন কাঠের জন্য বিখ্যাত। না, সব কিছু দেখতে হয়। তুমি নেগেটিভ গুলোকে বাদ দিবে, পজিটিভ গুলোকে কি করবে? গ্রহণ করবে। যেমন আমরা ভাত খাই, যখন মা আমাদেরকে খাবার দেয়, বাজার ঘাটে যখন খাবার খাই, তাহলে কি করি? যেটা আমার অপছন্দ, যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা আমার ভালো লাগে না, সেটা কি করি? সরিয়ে দিই, আর যেগুলো পছন্দ সেগুলো নিতে। সেই রকম সমাজে সব কিছু আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, স্বাদ, সব কিছু নাও পৃথিবীর, কিন্তু পজিটিভ গুলো নাও, নেগেটিভ গুলো কি করে দাও? বাদ দিয়ে দাও। ঠিক আছে? পারবো না তোকে ছাড়তে আমি। চোখে পড়ার মতো এদেশে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো। খাদ্যশস্যের মধ্যে কেবল ধানের চাষ করা হতো। ব্যাস, এখানে শুধুমাত্র চাষটা কি থাকতো? মানে খাবার হিসাবে সব থেকে বেশি, এক কথা। যেমন আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সব থেকে বেশি চাষ কি হয়? ধানের। সেরকম ওই অঞ্চলে শুধু কি হতো? ধানের চাষটা বেশি হতো। আর কি বলতে দেখো, চীন ও আরব দেশের বণিকরা কুইলন থেকে পণ্য ক্রয় করে বিদেশে রপ্তানি করতেন। ভারত সম্পর্কে, তাই তো? এরপর আছে দেখো ভারত সম্পর্কে অন্যান্য অভিমত। ওরা কি বলছে? বলছে দেশীয়রা রাতে বেতের তৈরি খাটে শুতেন এবং দড়ি টানা মশারি ব্যবহার করতেন। তবে নিম্ন শ্রেণীর মানুষেরা রাস্তায় মাটির উপরেই শুয়ে পড়তেন। রাতে রাস্তাঘাটে চলাচল যথেষ্ট নিরাপদ ছিল। এখনকার মতো নয়। এখন সারা ঘরের তালা খুলেই লোকে পড়ায়, যে স্কুলের মাল চুরি করে পালাইছে, যেটা ছোট ছোট বাচ্চাদের কি আছে, মানে ওখানে খাবার তৈরি হয়, যেটা ওদের হক, সে বাচ্চাদের মাল দেখো সব নিয়ে পালাচ্ছে। তুমি যদি ভুল করে রাস্তায় শুয়ে পড়ো, তা তুমি দেখবে তোমার জামা কাপড় নাই, কুকুরে এসে দেখবে হিসি করে দিয়ে চলে যাবে। ঠিক আছে? তা তখনকার দিনে নিরাপদ ছিল মানুষজন। ঠিক আছে? দেখো ভারতীয়রা ষাঁড়কে, তাই তো, ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করতে, পরীক্ষা আসতে পারে, দেবতা রূপে পুজো করা হতো। ষাঁড়কে, মোষকে, কুকুরকে, তাই তো, বা অন্য কিছু একটা বলতে পারে, গাছকে, এরকম দিতেই পারে। তাহলে ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করা হতো বা করতেন। এমনকি গৃহের দেওয়ালে গোবর লেপন করার প্রথাও প্রচলিত ছিল। স্যার আমাদের এখন আছে, আমরা উঠানে ভালোই দেখি, তাই না? দেখো মার্কো পোলোর নানান জায়গায় ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ রয়েছে, তাই তো? কোথায়? তার বইয়ে নামক, তাহলে এই বইটার নাম কি হবে? বলো, দা পিলিয়ন নামক গ্রন্থে, যা ইংরেজিতে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো নামে পরিচিত। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কি বলতো, একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়। তুমি লিখবে আমার কথা, যে মার্কো পোলোর গ্রন্থের নাম কি, বা ভারত বৃত্তান্ত কাহিনী মার্কো পোলোর কোন গ্রন্থে বর্ণিত আছে। সালটা কত? 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মূলত এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা সম্পর্কে নানা চিত্তাকর্ষক কাহিনী এই গ্রন্থের কি বিষয়বস্তু। কোথায় এবার? গুজরাট আসে না, মানে পড়াতে এসেছি। ঠিক আছে, চলো তাহলে গুজরাট কি বর্তমান নাম আছে তো? গুজরাট ভারতের যে রাজ্য আছে, সেই রাজ্যের একটা রাজ্যের নাম হচ্ছে কি? গুজরাট। তাহলে গুজরাট বলে মার্কো পোলো মালাবারের মতো গুজরাট রাজ্যেও দুর্দান্ত প্রকৃতির জলদস্যুদের উপদ্রবের কথা কি করেছেন? উল্লেখ করেছেন। দুর্দান্ত বলেছে, মানে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং অসভ্য ক্রূর জলদস্যু কোথায় ছিল? গুজরাটে ছিল। মালবার তো ছিলই, গুজরাটেও ছিল। তিনি আরো বলেছেন এখানে প্রচুর পরিমাণে আদা, নীল, তুলো ও গোলমরিচ উৎপন্ন হতো। কোথায় এটা? গুজরাটের। গুলি ফেলবে না, প্রত্যেকটা রাজ্যে দেখবে আলাদা আলাদা নাম করেছে, আলাদা আলাদা ভাবে আছে। ঠিক আছে? এখানকার অধিবাসীদের মাংস খাওয়া ও মদ্যপানের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না, মানে তুমি চাইলে খেতেও পারো, নাও খেতে পারো। দেখো গুজরাটে উৎকৃষ্ট মসলিন ও সুতি বস্ত্রের উৎপাদন হতো। মোষ, ছাগল, ষাঁড় ও গন্ডারের চামড়া রোদে শুকিয়ে সোনা ও রূপার জরির সুতো দিয়ে সেলাই করে বসবার আসন, বিছানা, চাদর, মাদুর ইত্যাদি তৈরি করতেন। কার ছাল বলেছে? মোষ, ছাগল, ষাঁড় ও গন্ডারের চামড়া রোদে শুকিয়ে, তাই তো? বেশ, এছাড়াও কি করতেন শিল্পীরা? মার্কো পোলোর মতে গুজরাটের শিল্পীদের মতো সূক্ষ্ম সূচের কাজেও দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের শিল্পীর ছিল না।
এখানকার লোকরা সুতো দিয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো যা করতো পৃথিবীতে কোনো সভ্য সমাজ করতে পারে নাই। বলছে ভারতে সিংহ, চিতাবাঘ, বনবিড়াল, বানর, টিয়া পাখি ইত্যাদি বিভিন্ন পশু পাখি বহুল পরিমাণের দেখা যায়। মানে উনি বর্ণনা করেছেন যে ওই সময়ে কি কি পশু পাখি দেখা যেত। এগুলো শুধু সারবস্তু বস, পুরো ডিটেলস নয়। পুরো ডিটেলস করতে গেলে কি করতে হবে, এই বইটার ভিতরে কি করতে হবে, প্রবেশ করতে হবে। একদম জুতো ফুতো খুলে ভালো করে কি করতে হবে, প্রবেশ করে যেতে হবে, তবে তুমি পুরো ডিটেলসটা পাবে। তাহলে আমাদের সিলেবাসে যাবতীয় যা ছিল মোটামুটি সবই আলোচনা করা হলো। এবারে থাকবে এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা গ্রুপে দিতে হবে তোমাদের, ঠিক আছে। নিচে মার্কো পোলো সম্পর্কে এক নজরে এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হলো। যা পড়েছি ওর ভিতর থেকে মার্কো পোলো কে ছিলেন, একজন বণিক ও অভিযাত্রী। মার্কো পোলো জন্ম কত সালে হয়, 1254-তে। মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেন, ভেনিস শহরে। ভেনিস তো আমরা দেখলাম, ওই জন্য মাঝে মাঝে ভিডিও দেখা দরকার আছে। তারপরে আসছে মার্কো পোলো কোন দেশের বাসিন্দা ছিলেন, ভেনিস শহরের কোথালি, ইতালি, তাই তো। তারপর হচ্ছে মার্কো পোলো ভারতে কখন আসেন, ত্রয়োদশ শতকের শেষ ভাগে। এইভাবে কিছু না হলো 35 থেকে 40টা প্রশ্ন সম্ভবত আমাদের আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমাকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বাকি তোমরা বই কিনতে বলেছি, ওই বই থেকে অবশ্যই পড়বে, ঠিক আছে। পিডিএফটা অবশ্যই চলে যাবে। টোটাল 50খানা প্রশ্ন দেওয়া আছে বইয়ে, মনে হয় দেখো 700-800 প্রশ্ন আছে। তা আমার মতে এইগুলোকে আমি সুন্দর করে নিজের মতো করে করেছি। হ্যাঁ, তা তোমরা এবার বইগুলো পড়বে। আজকে ক্লাস এই পর্যন্ত ছিল, ঠিক আছে।